সুপ্রিয় দর্শক সবাইকে আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের লাল সবুজ শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই আছেন নেক্সাস টেলিভিশন টিউন করে। আয়োজনে পুরো সময় জুড়ে আছি আমি সুবর্ণা নওয়াদির, আপনাদের প্রিয় মুখ নেক্সাস লেডিস ক্লাব নিয়ে। আজ নেক্সাস লেডিস ক্লাবে আমরা পেয়েছি আমাদের তিনজন প্রিয় বন্ধুকে সম্মানিত অতিথি হিসেবে, যারা স্বাধীনতার লাল সবুজ রংটাকে নিয়ে রাঙাতে এসেছে। স্বাধীনতার সেই যে গৌরবোজ্জ্বল গল্পগাথা, যে গান, যে সুর, সেগুলো ছড়িয়ে দিতে, আমাদের দিনটিকে আরও বেশি রঙিন করতে। হ্যাঁ, আমরা প্রথমে পেয়ে গেছি আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, নেক্সাস লেডিস ক্লাবের একজন সম্মানিত সদস্য, সঙ্গীত শিল্পী স্বর্ণময়ী মণ্ডল। অনেক শুভেচ্ছা দিদি। অনেক শুভেচ্ছা। এবং পুরো পতাকা তুমি নিয়ে এসেছো, কি দারুণ দেখাচ্ছে। ধন্যবাদ। আসলে এই পতাকাই তো আমাদের গৌরবের বিষয়, তাই আমাদের মননে এবং সব কিছুতেই পতাকাকে ধারণ করলেই আমরা বাঙালি। একদম ঠিক তাই। এবং সেই যে আসলে বাংলার কথা বলছি, বাংলার আকাশ বাতাস এবং বাঙালির যে মানুষ, সে মানুষের যে নারী, সে নারীর এগিয়ে চলার প্রতিনিধিত্বকারী এই সময়ের একজন আমাদের প্রিয় বন্ধু আছে আমাদের সাথে, সাবিবা রহমান ফারাইজি, সভাপতি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে অ্যান্ড ড্রামা ক্লাব। অনেক শুভেচ্ছা স্বাধীনতার। ধন্যবাদ আপু, এবং ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এটা আমার ফার্স্ট টাইম এখানে, তো আমি এক্সাইটেড। বাহ, আমারও খুব ভালো লাগছে তোমাকে পেয়েছি। তোমাদের এই প্রজন্মের স্বাধীনতার ভাবনা, তোমরা কিভাবে কাজ করছো সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সব শুনবো। সাথে আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, সাদিয়া সোমা, রন্ধনশিল্পী এবং স্বত্বাধিকারী ডেলিশিয়াস ডাইন। অনেক শুভেচ্ছা আপু স্বাধীনতার। জি আপু, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা স্বাধীনতার। আর আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি এবং সৌভাগ্যবশত আপনার সাথেই ছিলাম, তো ভালো লাগছে আজকে। আমারও ভীষণ ভালো লাগছে যে আমাদের প্রিয় বন্ধুদের নিয়ে আজকে স্বাধীনতার দিনটিতে আমরা দারুণ একটা আড্ডা দিতে পারবো। এবং আমরা বিশ্বাস করি এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দানে পাওয়া নয়, বরং আমাদের সেই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে যে সকল মহান মুক্তিযোদ্ধা আমাদেরকে এই স্বাধীনতার লাল সবুজ পতাকা এনে দিয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সেই সাথে আমরা সকল শহীদ, যারা তাদের বুকে তাজা রক্ত দিয়ে আমাদের সবুজ বাংলাকে লাল করেছিলেন, আমাদের সেই সকল মা বোন যারা তাদের সম্ভ্রম দিয়ে, অনেকে যারা সম্মুখ যুদ্ধ করে গর্ভবতী হওয়ার পরেও বেয়োনেটের ওই যে খোঁচানো, সেই যে কষ্ট, সমস্ত কিছু বুকে চেপে রেখে বাংলা মাকে স্বাধীন করেছিলেন, তাদের প্রতি আরও একবার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা আপনাদেরকে, যারা সব সময় বাংলার সাথে আছেন, বাঙালির সাথে আছেন, বাংলাদেশকে ভালোবেসে এগিয়ে যাচ্ছেন। থাকবেন এভাবেই সবসময় এবং আজ যুক্ত হবেন বাংলাদেশের এই স্বাধীনতা, সেই লাল সবুজ আপনার ভিতরে থাকা যে অনুভূতি, সেটা প্রকাশ করতে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং প্যাসার দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর আমার যখন থেকে দিদি তুমি এসেছো, তখন থেকে মনের মধ্যে গানগুলো সব পাখা মেলে উঠছে। এখন শুধু তোমার কাছে শুনবো। ধন্যবাদ। শুরুতেই আমি আজকের এই মহান স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, মরমী কবি আব্দুল লতিফের যে কথা একটু আগে তুমি বলছিলে, যে দাম দিয়ে কিনেছি এই স্বাধীনতা, এই বাংলা, এবং সেটাই আমাদের একাত্তর, যা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানাই আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি ৭১-এ ২৫শে মার্চ রাতে রে। সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি চোট হয়নি কি লুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়াছি মায়ের অশ্রু বনের সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। দুঃখে বাংলার পদ্মা মেঘনা, যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা। অসাধারণ, অসাধারণ। দর্শক, তাই তো ৭১ আমার অস্তিত্ব, ৭১ আমার ভালোবাসা, ৭১ ছিল, হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। এই বাংলাদেশ টিকে আছে এবং থাকবে, আমরা বিশ্বাস করি, একেবারে পৃথিবীর শেষ দিন পর্যন্ত। নিশ্চয়ই অসাধারণ দিদি, অনেক 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 ধন্যবাদ। এত চমৎকার একটা গানের মধ্য দিয়ে আমরা আজ আমাদের আয়োজন থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এই জন্য তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের সাথে আমাদের এই প্রজন্মের একজন আছে, সাবিবা। আমরা জানি যে ৭১ আমরা কেউই দেখিনি এখানে যারা আছি, কিন্তু ৭১ একেবারে আমাদের চেতনায়, আমাদের মননে, অস্তিত্বে। সাবিবার জন্য ৭১-এর গল্প নিশ্চয়ই শুনেছ বাবা মা বা দাদা দাদি বড়জনদের কাছ থেকে। সেটা নিয়ে তোমার ভিতরে যে এক ধরনের দেশের প্রতি দেশপ্রেম, এক ধরনের আলাদা রকমের একটা ওই যে যোদ্ধা মনোভাব গড়ে ওঠা, সেটা নিশ্চয় হয়েছে। হ্যাঁ, অবশ্যই। সেই ব্যাপারে একটু শুনতে চাই। সেই ব্যাপারে এটা আসলে অবশ্যই আমরা দেখিনি, আমাদের যে প্রজন্ম স্পেশালি যুদ্ধ তো আমরা দেখে আসি বেশ পরে তোমার জন্য। হ্যাঁ, অবশ্যই। তো পুরোটাই আসলে মুখে শোনা, তবুও কোনো না কোনো জায়গায় আমাদের অনুভূতির সাথে এটা জড়িয়ে। আমি জানি এখনও যদি একটা মুভি দেখতে যাই, ইভেন থিয়েটারে প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়, এখনও আজকের দিনে এসেও যে কোনো র্যান্ডম দিনে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় বা শুরু হয়, তখন কোনো এক জায়গায় চোখে স্টিল কান্না চলে আসে, এক ধরনের অনুভূতি কাজ করে। সেটা কিসের জন্য জানি না, হয়তো বা দেশপ্রেম, এটা আসলে আমরা রক্তের টান একদম। আমাদের হয়তো জন্মটাই ওভাবে, বা বড় হয়ে ওঠাটাই আসলে দেশপ্রেম নিয়ে, দেশের কথা শুনে, ৭১-এর কথা শুনে। তো আমারটা আসলে পুরোটাই অনুভূতিতে আমার মনে হয়, কারণ খাতা কলমে অবশ্যই আমরা অনেক কিছু শিখেছি, ইতিহাসের ঘটনাগুলো শিখেছি, কিন্তু আমার কাছে অনুভূতিতে ৭১। বা সেই ৭১ অনুভূতিতে আছে বলেই বলতে হয় যে আজকে আমাদের যে বিষয় ৭১ আমার অস্তিত্ব, আমাদের প্রত্যেকের জন্যই বোধহয় একই রকমভাবে একটা আলাদা অন্য রকমের ভিতরে তহরফরানি বলে না, সেটা কাজ করে এবং অবশ্যই শক্তি যোগায়।
কেমন জানি অটোমেটিক নিজেই নিজের সাথে রুখে দাঁড়ায় যে না, ৭১ তো আমার অস্তিত্ব। ৭১ হয়েছিল বলে ২৫শে মার্চ রাতে যখন মানে নিরস্ত্র বাঙালির ওপরে ঝাঁপিয়ে পড়েছিল সেনারা, পাকিস্তানি সেনারা, তারপরে বোধহয় একটা আলাদা রকমের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছিল বাঙালি, তাই না? এবং সেখান থেকে আমরা আমাদের বাঙালি তখনকার যারা যোদ্ধা তারা প্রমাণ করেছিলেন যে বাঙালি নিরস্ত্র হলে কি হবে, তাদের ভিতরে যে আত্মপ্রত্যয় আছে সেটা দিয়ে সব সম্ভব। এবং তারপরে বারবারই কিন্তু বাংলার স্বাধীনতাকে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে, তাতে কি বাঙালি ঠিক রুখে দিয়েছে। ভবিষ্যতে হলে আবারও সবাই একজোট হয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সেটা ঠিকঠাক রক্ষা করতে রুখে দাঁড়াবো। কি ঠিক না? একদম একদম। আসি সোমাপুর কাছে। সোমাপু, আমরা জানি যে বাঙালি একদিকে যেমন ভীষণ আত্মপ্রত্যয়ী, যে কোনো কিছুতে তাদের অধিকার বুঝে নিতে পারে, তেমনি কিন্তু বলা হয় বাঙালি ভীষণ ভোজন রসিক, তাই না? সো আমরা জানি যে ৭১-এর সময় একেবারে ৯ মাস যখন যুদ্ধ চলেছিল, শীত, বর্ষা, গ্রীষ্ম সব পেরিয়েছে, তখন মুক্তিবাহিনীর যারা ছিল দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে ঘুমিয়েছে, যুদ্ধ করেছে। তুমি একজন রন্ধনশিল্পী হিসেবে তোমার কি মনের মধ্যে কখনো আগ্রহ জন্মেছে যে ওই সময় আসলে তারা সহজলভ্য যা ছিল সেটা দিয়ে কিভাবে রান্না করতো বা খেত? হ্যাঁ, অবশ্যই। আসলে আমাদের যে মুক্তিযুদ্ধটা বা আমাদের যে এই যে স্বাধীনতার পেছনে যে এত বিরাট একটা গল্প, এটা আসলে জানার আগ্রহ কার নেই? ছোটবেলা থেকে বইয়ে, এবং শুধু তাই না, আমি আমার বাবা মায়ের কাছ থেকেও শুনেছি। আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন, আমার মাও ছিলেন। জি জি। তো আমার মাও ছিলেন। মা ছিলেন কিভাবে, যে মা বাবাকে একটু সাহায্য করতেন। বাবা বলতেন যে এতগুলো খাবার এটা এটা রেডি করে দাও, আমি নিয়ে দিয়ে আসবো। তো এগুলো আমার মা করতেন, আমার বাবার সাথে থেকে হেল্প করতেন। মানে আমার কাছে নিশ্চয়ই তুমি শুনেছো যে কি কি তখন তো খুব সবকিছু খুব সাধারণ ছিল, খাবার দাবারের যোগান খুব কম ছিল, সবার কম ছিল। হ্যাঁ, আমি শুনেছি, না না আমি শুনেছি যে আমার বাবা নাকি একটা বস্তা ভরে মুড়ি নিয়ে দিয়ে আসতেন। তারপরে হচ্ছে বাড়িতে যে গুড় থাকতো সেগুলো দিয়ে আসতেন, যে এগুলো অ্যাটলিস্ট শুকনো খাবার, অ্যাটলিস্ট এগুলো দিয়ে যেন তারা তাদের সারভাইভ করার যে মানে ব্যাপারটা সেটা যেন তারা কন্টিনিউ করতে পারে। তারপর হচ্ছে প্রায় সময় যেটা আমি শুনেছি, যেটা প্লাস আমি বইয়ে পড়েছি, অনেক মুভিতেও দেখেছি, সেটা হচ্ছে যে তারা দেখা যেত যে শুধু ভাত পানি দিয়ে খাচ্ছে। আসলে ওই সময় যে কি দিয়ে কি জোগাড় হবে খাবার, সেটা আসলে তাদের মাথাতেই ছিল না। আমার তো মনে হয় যে মাসকে মাস না খেয়েও থাকলেও বোধহয় না তারা মারা যেত। একদম। একটা বুলেটের গুলি যদি তাদেরকে থামাতে পারে নাই, তাহলে আর খাবারটা কি দিয়ে তাকে থামাবে, তাই না? তো সেটাই আমার মনে হয় যে আসলে ওই সময় কোনো রেসিপি ছিল কিনা আমার মনে হয় না। একদম। কিন্তু ওই যে তখন তুমি যে খাবারটার কথা বলে না, যে বাবা নিয়ে সংগ্রহ করে দিয়ে আসতো, মুড়ি, গুড়, চিড়া, এবং কারো দেখা যেত ঘরের মানে বা নিজের বাড়িতে হওয়া ফল সেগুলো দিয়ে আসতো। একদম সেদ্ধ ভাত আর লবণও দেওয়া হতো, মাঝে মাঝে সেদ্ধ ভাত লবণও দেওয়া হতো, কারণ নিজের ঘরের ভিতরেও তো সেই ব্যবস্থাটা নেই তখন। ঠিক, সুযোগ থাকলে একটু ডাল চাল মিলে একটা খিচুড়ির মতো না। তবে ওই সময় যে একদম প্রতিটা ঘরে ঘরে যে প্রত্যেকেরই যে এত কিছু ছিল তা কিন্তু না, একদম। হ্যাঁ, প্রত্যেকের ঘরেই কিন্তু তখন মানে অনেক ধনাঢ্য যারা, তাদেরও কিন্তু তখন অনেক অভাব এবং অনেক কিছু দিয়েই মানে দিন পার করতে হয়েছে। তো শুনেছি যে শুধু সেদ্ধ ভাত লবণ, ভাতের সাথে মারটা ফেলে দেয় নাই, ওইটাও যেন একটা পুষ্টির যোগান হয় তাদের, ওইটাও যেন তাদের সার্ভাইভ করার একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। ওইভাবে করেও কিন্তু তাদেরকে সার্ভ করা হচ্ছে। সুমাপু, এবং তুমি যে ভাতের মার বললে না, এখনো আমরা যদি গ্রামে গঞ্জে যাই দেখবো যে সেখানে কিন্তু ভাতের মারটা ফেলে দেওয়া হয় না, বরং সেটা খাওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে বাড়ির হাঁস মুরগি গরু থাকলে তাদেরকে গবাদি পশু কেউ কিন্তু সেটা দেওয়া হয়, খাওয়ানো হয়। এবং গ্রামে দেখা যায় যে যাদের বাড়িতে কোনো ছেলে মেয়ে থাকে, বিশেষ করে মেয়েরা থাকে একটু রুগ্ন, তাদেরকে খাওয়ানো হয়। আমরা শুনবো, যেহেতু তুমি একজন রন্ধন শিল্পী, কোন খাবার থেকে কিভাবে আমরা সহজে পুষ্টি পেতে পারি, আর সামনে ঈদ আসছে, ঈদেও আমরা কিভাবে আসলে খাবার নানা রকমের রেসিপি সম্পর্কে তোমার কাছ থেকে শুনবো। একটা ছোট্ট বিরতির সময় যেহেতু হয়েছে, দর্শক, আমরা আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেক্সাস লেডিস ক্লাবে উদযাপন করছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সেই আয়োজনে আপনারা থাকবেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো নেক্সাস লেডিস ক্লাবে। সুপ্রিয় দর্শক, সবাইকে আরো একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। সেই সাথে সবাইকে জানাই মহান
স্বাধীনতা ও জাতীয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর এই যে আমাদের ৭১ যা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, সেই ৭১ নিয়ে, সেই স্বাধীনতার সৌরভ নিয়ে আজ আমরা শুনছি আমাদের বন্ধুদের কাছ থেকে, ছড়িয়ে দিতে চাই আপনাদের মাঝেও। আর যুক্ত হবেন, দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। স্বর্ণময়ী দিদি, তোমার মানে নামটা কি অসাধারণ, এবং তোমার নামের সাথে আমার মিলও আছে, তাই না? স্বর্ণা, সুবর্ণা। আমরা জানি যে তোমার জন্ম ৭১ পরে, যখন বাংলাদেশ মানে একেবারে যুদ্ধবিধ্বস্ত একটা বাংলাদেশ থেকে একটু একটু করে গড়ে উঠছে সেই সময়, এবং তারপরে সেই বাংলা চর্চা, বাংলা গান চর্চা, বাংলা সংস্কৃতিকে বিশ্বময় তুলে ধরা, এসব দেখে দেখে তুমি বড় হয়েছে। সেই সময়টা যখন তুমি তোমার বাবা মা সহ তোমার মানে এই যে সংস্কৃতি চর্চার সময় তোমার সংগঠনগুলো, সেখানে যে দেখতে ৭১ নিয়ে তাদের ভিতরে যে চেতনা, সেটা নিশ্চয়ই মনে পড়ে। সর্বক্ষণই মনে পড়ে, এবং সেই চেতনাকে আঁকড়েই বেঁচে আছে বলা যায়। হ্যাঁ, একদম শুরু থেকেই তো। আর শুরুতেই জানিয়ে রাখি যে আমার বড় কাকা বাবু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। একদম তখন তিনি তরুণ, আমার বাবার কাঁধে তখন পুরো সংসারের ভার দিয়ে, বাবা তখন নববিবাহিত, ৩ বছর হয়েছে, আমার দিদিও কোলে এসেছে মায়ের। তো তখন বাবার উপর সংসার দিয়ে তিনি সেই মুক্তাঞ্চল থেকেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, আমার বাবার ছোট ভাই রিসেন্ট বড় কাকা বাবু। তো আমি তো ছোটবেলা থেকে এই যে মুক্তিযুদ্ধের কথা শুনেই বড় হচ্ছি, কাকার বিভিন্ন ঘটনাগুলি, সেই সময় যে সাহসিকতা, কখন কি তাদের যে কি বলবো যে সংগ্রামগুলো ছিল, তো সেইখান থেকেই কিন্তু আমার গানের অনুপ্রেরণা। এবং তুমি আমি দেশের গান খুব ভালো করো, এবং নিজের মৌলিক অনেকগুলো দেশাত্মবোধক গান আছে। হ্যাঁ, আমি একদম শুরু থেকেই রবীন্দ্রনাথের গান, তারও আগে একদম ছোটবেলায় মায়ের সাথে ভজন সঙ্গীত দিয়ে, ধর্মীয় গান দিয়ে আমার শুরুটা হলেও, একটু বড় হতেই যখন স্কুলে আমি এই যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক যে গানগুলো আমি গেয়ে উঠি, এবং রবীন্দ্রসঙ্গীতেও যখন আমি প্রথম হতাম, পাশাপাশি দেশাত্মবোধক গানে প্রথম হতাম, তখনই আমার মা মানে আমার জন্য একটা বিষয়ই হয়ে গেল যে রবীন্দ্রনাথের গান এবং দেশের গান আমি গাইবো সারা জীবন। এবং আজও যে গাইতে পারছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এবং সেই ধারা থেকে যে আমি নিজেকে বিচ্যুত করিনি, এটি আমার জন্য অবশ্যই। এবং এটাই বলে দেয় যে তোমার চেতনায় কতখানি ৭১ অস্তিত্ব হয়ে আছে। তোমার গান শুনবো, তোমার প্রথম অ্যালবামও কিন্তু এই গণমুখী দেশ গানেরই। আমার গণসঙ্গীত গুরু শ্রদ্ধেয় রতন সাহা রঘু, তার অনুপ্রেরণাতেই আমি ছোটবেলা থেকে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এবং চারণ সঙ্গীত বিদ্যালয়ে গান শিখেছি। তো সেখানেই যখন একটু একটু করে বড় হচ্ছি, আমাকে ডেকে নিয়ে তারা, যেহেতু আমি নওগাঁ শহরে আমার জন্ম, ওখানেই বড়, বিভিন্ন স্কুলে প্রতিযোগিতায় প্রথম হচ্ছি বলে আমাকে বিভিন্ন সংগঠন থেকে আমন্ত্রণ জানাতো যে আপনার মেয়েটাকে গানের জন্য আমন্ত্রণ জানানো হলো। এবং দেখো এই যে একটু একটু করে তুমি মায়ের হাত ধরে চলা। হ্যাঁ, এখন কিন্তু তুমি একেবারে দেশের জাতীয় পর্যায়ের অনেক বড় বড় আয়োজনে সঙ্গীত পরিবেশন করছো, যেটা দেশের গান আমি খুবই গর্বের সঙ্গে গাই, যে আমার রক্তে মিশে আছে একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার রক্ত। আমি মুক্তিযুদ্ধকে লালন করি, ধারণ করি, এবং প্রতিনিয়ত তোমার গানের মাধ্যমে তুমি সম্মান জানাচ্ছ। হ্যাঁ, সম্মান, এটা অনেক বড় ব্যাপার। আজকে শুনবো তোমার মৌলিক গান থেকেও শুনবো, তবে তার আগে আমি একটু সাবিবার কাছে আসি। সাবিবা, এই যে আসলে গানগুলো আমাদের ৭১-এর যেসব গান, এক একটি গান আমাদের একেবারে রক্তে আগুন লাগায় বলে না, সেই রক্তে আগুন লাগানো গান, যে গানগুলো এখনো চির সজীব, তুমি নিশ্চয়ই শুনো, তোমার কেমন লাগে? অবশ্যই অসাধারণ লাগে। আমি নিজে গান শিখেছি, অবশ্যই প্রফেশনালি না আপুর মতো, তবে দেশাত্মবোধক গান, ওই যে যেটা বললাম শুরুতেই, যে এখনো যখন জাতীয় সঙ্গীত বাজে কোনো জায়গায় মানে মনে একটা কিছু লাগে, এখন অনেক সময় চোখে পানি চলে আসে। ৭১-এর আই থিঙ্ক গানগুলো ওই যে আবার অনুভূতির জায়গায় চলে আসে, মনে অন্য কিছু একটা জায়গায় ওঠে আমার, একদম জাগরণী, একদম 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 জাগরণী। এছাড়া কিছু সংগ্রামের গান আছে ৭১-এর, কাজী নজরুল ইসলামের বিশেষ করে, সেগুলোর প্রতি একটা আলাদা টান আছে আমার একদম। এছাড়া আমি যেহেতু আমি ইউনিভার্সিটিতে থিয়েটারের সাথে ইনভলভ, তো সেই জায়গা থেকে যখন শুধু স্বাধীনতা দিবস যে তা না, বা বিভিন্ন দেশাত্মবোধক দিবসগুলো যখন হয়, জাতীয় দিবস অথবা ২১শে ফেব্রুয়ারি, সব মহান বিজয় দিবস, হ্যাঁ মহান বিজয় দিবস, তখন আমরা যে নাটকগুলো করি বা তখন যে গানের
আসলে আমি খুব বেশি গানে ইনভলভ না যতটা নাটকে, কিন্তু তার সাথেও তো গানটা আসলে গোজ হ্যান্ড ইন হ্যান্ড একদম, এবং নাটকের সাথেও তো আসলে গান ভীষণ ভাবে চলে আসে। আমি এই ব্যাপারে আলাদা করে যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে ছোটবেলা থেকে সংস্কৃতির চর্চা এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা খুবই স্বনামধন্য ইউনিভার্সিটি, এবং তাদের কালচারাল ক্লাবের কিন্তু ভীষণ সুনাম, একটা আলাদা আলাদা তোমাদের ক্লাব রয়েছে, ভীষণ সুনাম। সেখানে তুমি দায়িত্ব পালন করছো, সেখানে সবাই মিলে তোমরা আমাদের সংস্কৃতির চর্চা করছো, সেই সম্পর্কে একটু শুনি যে যারা এই প্রজন্মের, তাদেরকে নিয়ে আমাদের যারা পূর্ববর্তী প্রজন্মের, তাদের মধ্যে একটা ধারণা আছে যে তারা হয়তো বাংলা সংস্কৃতি খুব একটা ভালোবাসে না বা পছন্দ করে চর্চা করে না। এই জায়গা থেকে তুমি যদি বলো। এই জায়গা থেকে আমার মনে হয় করে অবশ্যই, সেটা হয়তো বা কিছুটা এরকমও আছে যে যারা হয়তো বিদেশি সংস্কৃতিতে বেশি ভালোবাসে। অবশ্যই সেটা আছে। তবে আমরা আমাদের ক্লাবে, নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে অ্যান্ড ড্রামা ক্লাবে, এটা আসলে বারবার চেষ্টা করি যেন সংস্কৃতি, শিল্প যেন বেঁচে থাকে এক কথায়। তো আমার ধারণা এখনকার যে প্রজন্ম, তাদের মধ্যে যে এই সংস্কৃতি চর্চা সেটা নেই যে তা না, তবে অনেক সময় এটা আমার ব্যক্তিগত ধারণা, হয়তোবা আমাদের যে জেনারেশনের যারা আমরা খুব ক্যারিয়ার ফোকাসড বা পড়াশোনা ফোকাসড, এসব স্পেশালি ইউনিভার্সিটিতে এখন আমরা যেটা দেখছি, আমার মনে হয় সেই জায়গায় ফোকাসগুলো দিতে দিতে অনেক সময় আমরা আসলে সেটার সময়টা দিতে পারি না। যেমন আমি আই চোজ ইট, আমি করেছি, সেরকম অনেকে হয়তো চেয়েও পারছে না। অনেক সময় আমরা আসলে তো এখন সময়টা খুব চ্যালেঞ্জিং, একদম নিজের ক্যারিয়ার গড়ে তোলা বা কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় ভালো করা, আমাদের যেহেতু অনেক ছোট্ট একটা দেশে অনেক বড় পপুলেশন, এটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু তারপরেও যে তুমি চর্চা করছো, তোমাদের মতো আরও অনেকেই চর্চা করছে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য, এই জন্য সাধুবাদ জানাই। সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ। সোমা আপু, আমরা জানি সোমা আপু ভীষণ সংস্কৃতি পাগল একজন মানুষ, এবং দেশের প্রতি, দেশীয় বিভিন্ন রান্নার প্রতি একটা আলাদা ভালোবাসা। ঈদ যেহেতু মাত্র আর মাঝখানে আসলে একদমই 3-4টা দিন, তারপরে ঈদ, একই সাথে স্বাধীনতার মাস, তারপরে ঈদ, সব মিলিয়ে কিন্তু আমাদের আনন্দ এবার অনেক বেশি। তোমার কাছে একটু জানতে চাই যে তোমার ঈদের আনন্দ, শপিং, রান্নাবাড়া, এগুলোর তো নিশ্চয়ই শুরু হয়ে গেছে পরিবারে। সো ওইখান থেকে শুরু করি যে শপিং কি করলে এবার? আসলে একটা সময় ছিল যখন শপিং নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকতাম, যে বাবা মা কি দিবে বা বোনদের কাছ থেকে কি পাবো। আর এখন সময়টা চেঞ্জ হয়ে গেছে, এখন বেশি এক্সাইটেড থাকি যে কাকে কি দিব। তো এই ব্যাপারটা আসলে এখন এনজয় করি, এখন এনজয় করি আসলে অন্যকে দেওয়ার ব্যাপারটাই, যে বাচ্চাদের সকালে কি পড়াবো, দুপুরে কি পড়াবো, বা ওরা যখন বেড়াতে যাবে তখন ওদের রিল্যাক্সের জন্য কোন ড্রেসটা ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, এই তো সব মিলিয়ে এখন এগুলা নিয়ে আসলে। তার মানে পরিকল্পনা ইতিমধ্যে হয়ে গেছে যে ঈদের আনন্দ আত্মীয় স্বজন সবাই মিলে কিভাবে করবে, এবং উপহার কি কি পেয়েছো আর কি কি দিচ্ছ সব শুনবো, আর আমার জন্য কি উপহার রেখেছো সেটাও শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি। দর্শক, আমরা বন্ধুরা যখন বসি আড্ডায়, তখন সেখানে আনন্দ, কত রকমের খুনসুটি সবই চলবে। ছোট্ট একটা বিরতির পর থাকবেন নিশ্চয় আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। সেই সাথে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে যুক্ত হবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর যেসব বন্ধুরা মাত্র টেলিভিশন টিউন করে আমাদের দেখছেন, তাদের জন্য বলে দিই আজকে আমাদের বিষয় মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে ৭১ আমার অস্তিত্ব। শুনতে চাই আপনার ভাবনার কথা। যুক্ত হবেন, দেখুন টেলিভিশনের স্ক্রিনেই আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর যারা আমাদের সিনিয়র্স, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, তারা প্লিজ যুক্ত হন। আপনাদের কাছ থেকে শুনে আমরা সমৃদ্ধ হতে চাই, বাংলার মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি ভালোবাসা এবং চেতনায় লালন করতে চাই। দেরি করবেন না প্লিজ। তাহলে সোমাপুর কাছে ছিলাম যে অনেক পরিকল্পনা তো হচ্ছে, এবং সেই অনুযায়ী তুমি কি কি পেয়েছো, ভাইয়া কি দিয়েছে তোমাকে, বলো। আসলে এখন আসলে ওরকম অত বেশি সিরিয়াস না এগুলোর ব্যাপারে। তো আর কি নর্মালি সালোয়ার কামিজ নেওয়া হয়েছে, আর এই তো, আর তেমন কিছুই না। এই আর
বিশেষ করে আসলে যেহেতু আমি রান্নাবাড়া নিয়েই থাকি, ওইটাই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আসলে ওগুলো নিয়ে অনেক বেশি প্ল্যান করা হয়ে গেছে, কি করব, কোনটা কি, কোন বেলায় কি থাকবে। তো আমি খাওয়া দাওয়ার কথা এখন না একটু পরে শুনতে চাই, কারণ আমি ইফতারের পরে এখন পেটের মধ্যে খুবই খাই খাই একটা ব্যাপার আছে, পরে শুনবো। তবে তার আগে আমার মনে হয় আমরা সবাই আবার যদি একটা আমার সেই বাংলার দারুণ সুরের একটা গান শুনি, তাহলে মনটা আরো সবার ভরে যাবে। এবার আমি গাইছি মহান মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মহান ৭১-এ মুক্তিযুদ্ধের সময় রচিত একটি গণ আন্দোলনের গান লিখেছেন এবং সুর করেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয়, মুসলিমও নয়, তারা শুধু বাঙালি। যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দুও নয়, মুসলিমও নয়, তারা শুধু বাঙালি। রক্ত নেশায় উঠেছে মাতিয়া, খেলিতেছে তারা হোলি। অবাক নয়নে দেখেছে বিশ্ব, দিচ্ছে কেমন প্রাণ। বোমারু বিমান, মেশিন গান, তুচ্ছ করি কামান। কদম কদম এগিয়ে চলেছে, গাহি বাংলার গান, জয় বাংলার গান। এসো মুক্তিরণের সাথী, ওরে মুক্তিরণের সাথী। আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। শত্রু শনিতে সিক্ত পতাকা, মুক্তির সেনাপতি। আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। স্থলে বা জলে নভস্থলে কে দেবে বাধা, মোদের অবাধে গতি কে দেবে বাধা। অসাধ্য নয় সাধন সাধা, কে দেবে বাধা। মানুষের যত বাঁধন ভাঙার বজ্র রাগিনী গেয়ে ওঠে গান। মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান, মৃত্যুরে দিয়ে মৃত্যুর হবে অবসান। এসো মুক্তিরণের সাথী, ওরে মুক্তিরণের সাথী। আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। আগুয়ান হও আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান, সবে আগুয়ান। বাহ, অসাধারণ। আমরা আছি তোমার সাথে, এই গানগুলো কিন্তু এবং বাংলার গানকে তুমি বিশ্বময় তুলে ধরো, একেবারে প্রতিটি কোনায় বাংলার এই সুর তুমি ছড়িয়ে দাও। মানে আজকের দিনে তো এই গানগুলি রক্তে সেই প্লাবন বান ডাকে, বান ডাকে রক্তে। অসাধারণ প্রতিটি শব্দ দিদি, একদম দেখো এই যে গুজবাম্প হচ্ছে, পুরো লমকুপগুলো দেখা যায়, ভীষণ রকম। এবং এই গানগুলো এতটাই শক্তিশালী যে তখন যেই মানুষটি ভীষণ ভীত, যে শিশুটি কিছুই বোঝে না, সেও ঝাঁপিয়ে পড়েছিল, একদম তাই। সেও তার সর্বস্ব দিয়ে বাংলার এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছিল। আরও একবার বাংলার মহান স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই লাল সবুজের পতাকা এনে দিয়েছে, ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ এনে দিয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা ছিলেন, আছেন, থাকবেন যতদিন বাংলার এই আকাশ বাতাস থাকবে, বাংলার ১৩০০ নদী বয়ে চলবে। সেই নদীর ধারা যতই ক্ষীণ হয়ে যাক, আপনারা ছিলেন, আছেন, থাকবেন। একদম দিদি, মানে প্রতিটি শব্দ ভীষণভাবে একটা আলাদা প্রাণ যোগায়, রক্তের মধ্যে শিহরণ জাগায়। ঠিক তাই। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশকে নানা রকমের এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে মানে ফেলা হয়েছে। এই যে গানের মধ্যেও যে অসাম্প্রদায়িক ভাবনা, সেটা সত্যিকার অর্থের যে সত্যিকার বাংলাদেশ সেটা। কিন্তু মাঝে মধ্যে আমরা শুনি নানা রকমের প্রোপাগান্ডাই বলবো চালানো হয় যে বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক চেতনা সেটা গড়ে উঠছে। কিন্তু তুমি তো একজন বাঙালি এবং সেই হিসেবে তোমার জন্ম, বেড়ে ওঠা সব কিছুই বাংলাদেশে। তোমার কাছে একটু শুনতে চাই, যে উৎসবগুলো এলে আমরা যে বলি এবং মনে প্রাণে বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। ঈদ নিয়ে তো তোমার অনেক প্রস্তুতি থাকে, তাই না? অবশ্যই। আমি তো ছোটবেলা থেকে এই যে ঈদের দিন, কিন্তু আমি বিশেষ করে যে চাঁদের ঈদ, আমি খুবই মানে ভিতরে সেই পুজোর সময় যেরকম পবিত্রতা বোধ করি, একটা আনন্দ উৎসব, ঈদের দিনও আমি সেভাবে সেমাই বানিয়ে, আমাদের তো বিশিষ্ট রন্ধনবিদ রয়েছেন, তো তার মতো পারবো না, তবে হ্যাঁ আমিও কিন্তু ভীষণ রাঁধতে ভালোবাসি। আমি রান্না করি, গান করি আর গান শেখাই, এই হলো আমার প্রতিদিনের চর্চা বা প্রতিদিনের আমার কাজ। হ্যাঁ, তো এই
উৎসবগুলো যখন আসে, শুধু রান্না বান্নাই নয়, বেশভূষা এবং সব দিক থেকে আমি টেলিভিশনের অনুষ্ঠানে তো তোমার থাকে, কেনাকাটাও কিন্তু দেখো আমি পুজোর মতোই আমি ঈদের সময় করছি, টুকটাক করছি। হ্যাঁ, কারণ কি সেই ঈদে যে আনন্দের গানগুলো গাইবো বা মনে করছি, সেই অনুযায়ী আমার পোশাকটা ব্যবস্থা করতে হবে। সেই জায়গা থেকে যদি একটা প্রশ্ন করি, যে ছেলেবেলায় যে অসাম্প্রদায়িক বাংলাদেশে তুমি ঈদ উদযাপন করতে, এখনকার এই সময় এসে সেই অনুভূতিটা বা সেই আবহটাকে তুমি পাচ্ছ? এটা মানে দুটো দিকই রয়েছে। কিছু কিছু জায়গায় আমরা হারিয়েছি, আবার কিছু কিছু জায়গায় আমরা বেশ পেয়েছি বা পাচ্ছি। হ্যাঁ, দুটো মিলেই আমি নিজেকে মানে তৃপ্ত রাখি যে না, এই এক সময় মানে যুগের হাওয়া বা সময়টা তো বলে দেয় যে আমি কোনটি নেব আর কোনটি নেব না। তবে যাই আসুক না কেন, আমি বিশ্বাস করি বাঙালিত্বের যে অস্তিত্ব বা চেতনা, সেই জায়গায় বোধহয় সবাই এক। সাবিবা কি মনে করে? হ্যাঁ, অবশ্যই, একদম। ধর্মীয় অনুষ্ঠান একদমই ধর্ম যার যার উৎসব সবার। যখনই দেশে একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, আসলে অনুষ্ঠানটা যে শুধু ধর্মীয় তা না, আমার মনে হয় কোনো জায়গায় এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, ট্রেডিশন সব কিছুর সাথে জড়িয়ে আছে। তো সেটাকে আসলে ডিভাইড করার কোনো প্রয়োজন নেই, সুযোগই নেই আসলে, একদম না। সাবিবা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে নানা রকমের ব্যাপার। এই যে রমজান আসলে সেহরি খাওয়া, ইফতার খাওয়া, এটার ভিতরে কিন্তু একটা আলাদা রকমের সবার মিলে পরিবারের একসাথে আনন্দ। এবং ঈদের সব থেকে বড় যেটা আকর্ষণীয় এবং মেয়েদের জন্য আরেকটু বেশি, সেটা হলো ঈদের শপিং। তুমি কি কি শপিং করবে? আমি এখনো ওভাবে কোনো শপিং করিনি। আমার একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে চাঁদ রাতে শপিং করা। আমি যেহেতু ঢাকা থাকি, আমার সেটা খুব ভালো লাগে। একটা হচ্ছে তখন মানুষ একটু কমে যায়, ভিড়টা কম থাকে। তুমি কি বুদ্ধিমান যে সব বন্ধু বান্ধব কে কি নিল দেখে নিজেরটা সব থেকে সুন্দর আলাদা? সেটা খুব একটা না। আমার কাছে ঈদের আসলে প্রধান আনন্দটা শপিংয়ে না, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে ঈদে আসলে পরিবারের সাথে ঈদ কাটানোটা। কারণ দেখা যায় সারাটা বছর অনুষ্ঠানের সময়গুলো ছাড়া আসলে সারাটা বছর নিজের জীবন, বন্ধু বান্ধব, ইউনিভার্সিটি, পড়াশোনা, কালচার এসব নিয়ে থাকতে থাকতে পরিবারের সাথে আসলে সময়টা খুব কম কাটানো হয়। তো ঈদের দিনটা, স্পেশালি রোজার যে ঈদটা আমার খুব ভীষণ ভালো লাগে। কারণ দেখা যায় বাসায় থাকি, ঈদের বাজারটা মার সাথে করা, একসাথে রান্না করা, মা রান্না করছে, আমি আমার ভাই সাহায্য করছি, আলাদা একদম। তারপরে পরিবারের বিভিন্ন মানুষ, আত্মীয় স্বজন যখন আসে ঈদের দিনটাতে, আসলে আমার আনন্দটা ওই জায়গায় বেড়ে যায়। এবং আমার না মানে রোজা আমার বিশেষ করে খুব ভালো লাগে যে আমরা অন্য সময় একসাথে যারা আমরা আসলে কর্মব্যস্ত, দেখা যায় পরিবারের সবাই মিলে ব্রেকফাস্ট করা বা দুপুরের খাবার তো সুযোগ হয় না, রাতের ডিনারও অনেক সময় অনেক পরিবারে একসাথে হয় না। কিন্তু ইফতার এবং সেহরিতে এই একটা ব্যাপার দারুণ যে সবাই মিলে, সাধারণত যদি কেউ ট্রাফিক জ্যামে না পড়ে যায়, কোথাও বিশেষ কোনো কাজ না থাকে, তাহলে কিন্তু বেশিরভাগ আমরা একসাথে ইফতার করতে পারি, সেহরি করতে পারি। এটা আমার কাছে খুব ভালো লাগে। মানে এই জন্য আমার কাছে আরও বেশি মানে রমজান মাসটাকে আরও স্পেশাল মনে হয়। আর স্পেশাল তো আমাদের বন্ধুরা, তারা সবসময় আমাদের সাথে যুক্ত থাকে। আজও যুক্ত হয়েছে সুরমা বেগম আপু, রীতা পোদ্দার আপু, আমাদের প্রিয় মিষ্টি আপু, হাসিনা আপু যুক্ত হয়েছে। সবাইকে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের লাল সবুজ শুভেচ্ছা, সংগ্রামী শুভেচ্ছা। সুরমা আপুর কাছে প্রথমে আসি। সুরমা আপু, ৭১ আমার অস্তিত্ব, তোমরা তো আসলে মানে মুক্তিযুদ্ধ পরবর্তী বা ওই সময়ের যারা বেড়ে ওঠা, তোমাদের মধ্যে ৭১ আরও আলাদা একটা ভীষণ মানে একেবারে যাকে বলে যে মনে প্রাণে চেতনায়। তোমার কাছে একটু শুনতে চাই ৭১ নিয়ে। আপু শুনতে পাচ্ছি না তোমাকে। আচ্ছা, হ্যালো আপু, শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছি আপু, শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছি, বলো। ৭১ আসলে আমার অস্তিত্ব। কারণ যদিও আমি যুদ্ধ দেখি নাই, কিন্তু আমার মায়ের মুখে শোনা বা মুরব্বীদের মুখে শোনা বা ইতিহাসের বই দেখে এগুলি যা জেনেছি, ৭১ আমার অস্তিত্ব। আমি বাঙালি, বাংলাকে ভালোবাসি। আর মহান শহীদ যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এখনও নিবেদন করি। আর যতদিন বেঁচে থাকবো আমি ৭১কে মনে প্রাণে সম্মান এবং শ্রদ্ধা করে যাব। এটা আসলে আমাদের সবারই কথা। বাংলা ও বাঙালি, বাংলাদেশের প্রতিটি ধূলিকণা সবাই ৭১কে লালন করে, ধারণ করে এবং ৭১ ছিল, আছে, থাকবে। আপনারাও থাকবেন আমাদের সাথে। আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, দেখতে দেখতে আমরা শেষ বিরতিটা পার করে এলাম। এখনো বেশ খানিকটা সময় আছে যখন আমরা বন্ধুদের কাছ থেকে শুনবো কথা, গান, আর শুনতে চাই আপনাদের কথা। যুক্ত হয়ে যান, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। আর বন্ধুরা অনেকেই যুক্ত হয়েছে, এর মধ্যে ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়ে গেছে। অনেক শুভেচ্ছা আপুকে। আমি সোমা আপুর কাছে শুনবো যে সোমা আপু, ঈদ তো চলে এলো, সো এইবার ঈদটা টেম্পারেচারটা মোটামুটি গরম আছে, তবে গতবারের তুলনায় কম, কারণ এখনো বৈশাখী সে কাল বৈশাখী আসেনি। একেবারে মাঠ ফাটানো যে রোদ সেটাও অতটা না। এবার খাওয়া দাওয়া একটু সহজ হবে, তবুও বাঙালির ঈদ মানেই তো আসলে পোলাও, কোরমা, কাবাব, হ্যাঁ শাহী খাবারগুলো সাধারণত রান্না হয়ে থাকে। এবার ঈদে আমরা এমন কোনো একটা রেসিপি তুমি বলো যেটা সহজেই আমরা করে ফেলতে পারি সবাই। আসলে সহজ রেসিপি বলতে সহজ বলতে তো আসলে ওই যে আমরা যে পুরনো যে ট্র্যাডিশনাল রান্নাগুলো, ওগুলোই আমি মনে করি যে আসলে সবার জন্যই সহজ। কারণ ট্র্যাডিশনাল রান্নাগুলো তো আমরা শিখেছি কার কাছ থেকে, এবং কোনো শেফের কাছ থেকে না, সেগুলো কিন্তু আমার মা, খালা, নানু ওনাদের কাছ থেকে শিখেছি। এবং সবসময় দেখেছি যে মা ঈদের দিন এটা রান্না করছে, পোলাওটা করছে, বা বিরিয়ানি করছে, মোরগ পোলাও করছে। তো এগুলো থেকেও কিন্তু আমরা ওই পুরনো ট্র্যাডিশনাল রান্নাগুলোও কিন্তু আমরা ইচ্ছে করলে নিজেদের ডাইনিং টেবিলে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাই না? আর আরেকটা যেটা ইদানিং যেটা হচ্ছে যে অনেক ধরনের খাবারের ভ্যারিয়েশন চলে আসছে, অনেক কিছু যুক্ত করা হচ্ছে, অনেক বেশি নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সেগুলো না করি, সেগুলো না করে আমরা আমাদের যে পুরনো রান্নাগুলো আছে, যেগুলো আমরা মায়েদের কাছ থেকে শিখেছি, খালাদের কাছ থেকে, নানুদের কাছ থেকে জেনেছি, বা হয় না অনেক সময় যে সেই নানুর বাড়িতে গেলে নানু এই জিনিসটা রান্না করতেন, সেইটাকে মনে করেও তো অ্যাটলিস্ট সেটার মতো একটা কিছু করা যায়। তো ওভাবে করেও পারিবারিক ঐতিহ্যটা ধরে রাখা। হ্যাঁ, একদম। আপুর সাথে আমি একদম একমত। এবং আমার কাছে মনে হয় কি যে ঈদে একটা লাচ্ছা আর ওই যে চিকন সেমাই দুধ দিয়ে, চিকন সেমাইটা ঘিয়ে ভেজে দুধ দিয়ে রান্না করাটা বাঙালির ঈদ হলো, সেটাই, তাই না? হ্যাঁ, সেটাই। সো এবার ঈদে আপু অনেক মজা মজা রান্না করবে আমাদের, আমরা সবাই মিলে যাব তোমার বাসায়। হ্যাঁ, অবশ্যই, দাওয়াত দিয়ে রাখলাম আগে ঠিক থেকে। আছে। আর বন্ধুরা যুক্ত হয়েছে, রেবেকা আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা আপুকে। আমরা একটু রীতা আপুর কাছে শুনি যে রীতা আপু, ৭১ আমার চেতনায়, তোমার কাছে আসলে ৭১ কিভাবে তোমার মনে প্রাণে একেবারে আষ্টেপৃষ্টে লেগে আছে? ধন্যবাদ সুবর্ণা আপু। ওয়ালাইকুম সালাম। প্রথমে আসলে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ভাষা মানে শহীদদের প্রতি, যাদের জন্য আমরা আসলে এত শান্তিতে বসবাস করতে পারছি, যেখানে সেখানে যেতে পারি, কথা বলতে পারি। তো আসলে ওনাদের অস্তিত্ব ভুলে গেলে তো চলবে না, আমি কখনোই বলতে চাই না। এবং ওনাদের প্রতি যে মানে জন্মের পর থেকে যখন যুদ্ধ হয়েছে তখন আমার মা একদম ছোট ছিল, তো আমার মা অত বলতে পারে না ভালো, কিন্তু না ঠাকুমা খুব ভালো বলতে পারতো। এবং আমাদের ভীষণ কষ্ট হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছিল, তো অনেক রকম গল্প শুনেছি। যাই হোক, তো ওই যে অনুভূতিটা, সেটা এখনো সেটা ফিল করি যে কত কষ্ট হয়েছে, কত কষ্টের বিনিময়ে আমরা এখন শান্তিতে এসিতে শুতে পারি। ঠিক, হ্যাঁ। তো আমি আসলে চাই যে আমাদের জিনিসটা চিরস্থায়ী হয়, আমাদের এই বাংলার আকাশ বাতাস যেন এমনই মুক্ত থাকে, সেই কামনা আমাদের সবার আপু। অনেক আমাদের সন্তানরাও যেন সেটা উপভোগ করে, আমার কাছে সেটাই ব্যাপার। ঠিক তাই আপু, এটা দারুণ কথা বলেছে। আমি এই সূত্রে আসি হাসিনা আপুর কাছে। হাসিনা আপুর ৩ সন্তানই ভীষণভাবে পড়া লেখায়, মননে, চেতনায় ভীষণভাবে এগিয়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই তাদের চোখে বাংলাদেশ ৭১কে দেখতে পাও হাসিনা আপু? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। অবশ্যই আপু, আজকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শ্রদ্ধা রইল সেই শহীদদের প্রতি, এবং সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। অবশ্যই আপু, ওইটা যদি না পাইতাম, আজকে এত স্বাধীনভাবে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করছে, আমি জব করছি, বা আমি পরিবেশ সমাজে যেভাবে চলতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, এটা আমাদের জন্য যে কত বড় একটা পাওয়া। এই স্বাধীনতা অনেক বড় একটা বিষয় আপু, এটাকে ভুলে গেলে চলবে না। এটার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, সুন্দরভাবে চর্চা করার জন্য এটা খেয়াল রাখতে হবে, একদম মানে পরিবার থেকে বাচ্চাদের নৈতিকভাবে শিক্ষাটা দিতে হবে। ঠিক তাই, কারণ স্বাধীনতা না থাকলে, স্বাধীন বাংলাদেশ না হলে, এই যে আমরা কথা বলছি, আমরা নারীরা এগিয়ে যাচ্ছি, সেটাই বা কিভাবে সম্ভব হতো। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, তুমি একজন শিক্ষক, জানি যে তাও আবার বাংলা সাহিত্যের, ৭১ নিয়ে তোমার অনেক গল্প পড়া, অনেক কবিতা নিজেও লিখেছো। তোমার কাছে একটু ছোট্ট করে শুনবো একদম বাংলাদেশ নিয়ে তোমার। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তো আমি কবিতার 2টা লাইন, আজকে যে পতাকা নিয়ে আমি একটি কবিতা লিখেছি, তার 4টা লাইন আমি শুনাই, আমার মনে হয় তাহলে হয়ে যাবে। জি। আমি লিখেছি আজকে পতাকা।
লিখেছি আমি ফারহানা রহমান মিষ্টি। পতাকা তুমি পরম আদরের ধন, গোটা বাঙালির জাতির, সবাই আজ বাংলার বুকে মহানন্দে তোমাকে উড়াই। চাঁদ তারা মার্কা শুভে ছিল সেদিন, হেথায় যেদিন একদিন সেই কালিমাতে। শ্যামল মাঠ আর লাল সূর্য হেতায় আজ উড়িতেছে আলোর ইশারায়। স্বাধীনতা তুমি পথ পথ করে উড়িতেছে দেখি, তোমার বাংলার আকাশে গর্বে আমার বুক ভরে যায়। শ্রদ্ধা বনত স্তবক যেন, জাতির উজ্জ্বল ভবিষ্যৎ তুমি আমরণে, তোমায় কখনো ভুলবো না আমরা, তোমারই ভোলার আগে যেন আমরা ভুলে যাই সে কথা। ধন্যবাদ আপু। বাহ, খুব চমৎকার। এবং আপু, তোমার সূত্রে আমরা বলতে চাই সবাইকে, বাংলার এই যে লাল সবুজের পতাকা, সেটা যেন কখনো কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয়, সেটার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। একদম শেষের দিকে চলে এসেছি, ছোট ছোট করে নার্গিস আপু এবং রেবেকা আপুর কাছে শুনবো। প্রথমে রেবেকা আপুর কাছে আসি, যে রেবেকা আপু, ৭১ আমার চেতনায়, তোমার ভিতরে কিভাবে ৭১ সবসময় একটা জাগরণী জায়গায় থাকে? ধন্যবাদ সুবর্ণা। ৭১ আমাদের চেতনা। এই কথা বলতে আমরা স্বাধীনভাবে যে কথা বলছি বাংলা ভাষা, এটা আমাদের স্বাধীনভাবে কথা বলার জন্য ৭১-এর অনেক পদক্ষেপ, আমাদের অনেক ভাইরা, অনেকেই আমাদের শিক্ষক, অনেক ছাত্র, অনেকেই জীবন দিয়েছে। এই জন্যই আমরা আজকে দেশটাকে স্বাধীন করতে পেরেছি। ৭১-কে নিয়ে আমরা গর্ববোধ করতে অবশ্যই গর্ববোধ করছি, কারণ স্বাধীনতা আমাদের জীবনে এসছে তাদের জন্য, এবং তাদেরকে স্মরণ করে আজকের দিনটাকে আমরা সম্মানের সাথে জানাই। সবাই ৭১-এর ওই মহান স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল বলেই আমরা এই সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যেটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং বলাই হয় যে, নার্গিস আপুর কাছে যদি প্রশ্ন করি, যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এবং কখনো কখনো আমাদের তাই মনে হচ্ছে। আপুর কি মত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার আমি যখন স্কুলে ছিলাম তখন হচ্ছে সবসময় ইয়েলো বার্ড, তারপরে গার্লস গাইড, তারপরে এগুলা তো করতাম। তা করতে তো ওই প্রত্যেক ২৬ মার্চ হোক বা ১৬ই ডিসেম্বর হোক, স্কুলে ওই সবকিছু হতো। তা আমি সবসময় পতাকাটা আমার হাতে থাকতো। মার্চ পাস্ট করে করে পতাকাটা আগায় নিয়ে আমি সবার ফার্স্টে থাকতাম, যেতাম। তা এখন মনে হচ্ছে যে আমার এই পতাকা ধারণ করা, তা মার্চ পাস্ট ডে, এটা আমার জন্য অনেক একটা বড় একটা গর্বের। আমার কাছে অনেকগুলো ছবিও আছে, একদম দেখলে খুব ভালো লাগে। পোস্ট করবে, এই ছবিগুলো পোস্ট করবে তুমি আমাদের লিডস ক্লাবের গ্রুপে, আমরা দেখবো। এবং তোমার সাথে হাই ফাইভ, কারণ আমিও ইয়েলো বার্ড করেছি, রেবেকা আপু ইয়েলো বার্ড করেছে, আমরা একই স্কুলেই পড়েছি, পিএন গার্লস স্কুল থেকে। সো তোমার সাথে কিন্তু আমার এই সূত্রে আরেকটা দারুণ বন্ধুত্ব। খুব 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 ভালো লাগলো তোমাদের সবার কথা শুনে, এবং এই যে স্বাধীনতার সৌরভ, সেটা ছড়িয়ে পড়ুক, আরও অনেক বেশি অর্জিত হোক আমাদের সকলের স্বাধীনতা। ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে। সাবিবার কাছে লাস্ট নোট শুনে আমি বিদায় নিয়ে আপুর গান দিয়ে আমরা বাড়িতে যাব। সাবিবা, তোমাদের প্রজন্মের জন্য আমার মনে হয় যে স্বাধীনতা ৭১, এটাকে চর্চা করা এবং লালন করে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের উপরেই এখন দায়িত্ব। সো সবার হয়ে তোমার কাছ থেকে শুনতে চাই সে ব্যাপারে ছোট্ট। দায়িত্বর জায়গা থেকে যদি বলি, অবশ্যই যেমন আমাদের আগের যে প্রজন্ম, তারা যেমন আমাদেরকে এই যে তথ্যগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমার মনে হয় আমাদের দায়িত্বর জায়গা থেকে শুধু যে স্বাধীনতা নিয়ে কথা বলা বা স্বাধীনতা দিবস নিয়ে কথা বলা, সেটাই আমাদের দায়িত্ব না। আমাদের একজন রেসপন্সিবল সিটিজেন হওয়া, দেশের জন্য আমরা কি করতে পারি বা আমাদের কোন কর্মতে দেশের ভালো হবে, কিসে দেশের ক্ষতি হবে, এই জিনিসগুলো আসলে স্বাধীনতা আমার কাছে যেটা মনে হয় সেটা শুধু একদম স্বাধীনতা দিবসে যে দিবসের মধ্যে না, স্বাধীনতা আই থিঙ্ক প্রত্যেক দিন পালন করতে হবে আমাদের। এবং মূল যেটা মানে যেটা ৭১-কে অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়ে আমরা তখনই চলতে পারবো যখন আমরা ৭১-কে ভালোবেসে দেশের জন্য করতে পারবো, তাই না? ঠিক তাই। দেশকে ভালোবাসুন, দেশের জন্য জীবন দিতে যেমন দ্বিধাবোধ করেনি আমাদের মহান মুক্তিযোদ্ধারা, তেমনি আমরা যেন স্বাধীনতা অর্জন করে এখন সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে পারি, সেজন্য সব সময় সোচ্চার থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। সবাইকে আরও একবার স্বাধীনতার মহান লাল সবুজের পতাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমরা একটা দারুণ দেশাত্মকতা গান শুনতে শুনতে বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। আমার মৌলিক গান গাইতে গাইতে বিদায় নিচ্ছি। লিখেছেন এবং সুর করেছেন আমার গণসঙ্গীত গুরু শ্রদ্ধেয় রতন সাহা রঘু।
স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি জীবনের চিরন্তন সত্য, আমাদের প্রাণশক্তি যোগায় এই স্বাধীনতা। ইতিহাস থেকে গাইছি, যে ইতিহাস কখনোই মাথা নোয়াবো না আমরা বাঙালিরা। ইতিহাস কয় কথা কয়, ইতিহাস কথা কয়, ইতিহাস কথা কয়, যুগে যুগে মোরা মুক্তি শান্তিতে বিশ্বের বিস্ময়।